নমস্কার, আমি অরূপ সেনগুপ্ত। আপনারা দেখছেন বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটাল। অরূপের অগ্নিশীল অনুষ্ঠানে আমি বিগত কয়েকটা এপিসোড ধরেই এই দেশ এই সময় শীর্ষকে কথা বলছি। আজকের বিষয় হচ্ছে রাজনীতির কুকথা আর কুকথার রাজনীতি। এটার কারণ আছে, তার কারণ কটা দিন আগে বিহারের কোনো এক জনসভায় বিহারের স্থানীয় কোনো একজন কংগ্রেসী নেতা তিনি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তার মায়ের সম্বন্ধে কিছু অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজেস ইউজ করেছেন, যেটা প্রতিবাদযোগ্য। আমি আমার পক্ষ থেকে এবং এই চ্যানেলের পক্ষ থেকে সার্বিক প্রতিবাদ জানাচ্ছি। তার কারণ শুধু প্রধানমন্ত্রী বলে নয়, আমার দেশের কোনো নাগরিক তার প্রতি, আমাদের দেশের কোনো নাগরিকের মাতা তার প্রতি আমাদের কারুর কোনো রকম অশালীন শব্দ প্রয়োগ করবার কোনো অধিকার নেই। এটা শাস্তির বিধানযোগ্য এবং যথাযথ ব্যবস্থা হওয়া উচিত। আজকের অনুষ্ঠানের শুরুতেই এই কথাটা আমি অফিসিয়ালি আমার শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দকে জানিয়ে দিলাম যে আমাদের প্রতিবাদ রইল। কিন্তু এই যে কুকথার রাজনীতি যেটা নিয়ে আজকে এসছি, এটা কিন্তু আজকের বিষয় নয়, এটা বহুদিনের জঞ্জাল। মানে কিছুদিন আগে আপনারা জানেন হাওড়া শহরে একটা ভাগার কোলাপস করে গিয়েছিল এবং কোলাপস করে যাওয়ার জন্য সাধারণ মানুষের কয়েকটা দিনের অসুবিধা হয়। তারপরে পৌরসভার তৎপরতায় পরিস্থিতি আয়ত্তে আসে, মাননীয় মন্ত্রী আসেন। তো এগুলো আপনাদের সব জানা। এই নিয়ে আমি আমাদের এনকে ডিজিটালে বিস্তারিত প্রোগ্রামও করেছি, দুটো এপিসোডে। তো এই ভাগাড়ের সময় যখন কথাবার্তা চলছে তখন আমরা শুনেছিলাম যে লেগেসি ওয়েস্ট, অর্থাৎ এতদিন ধরে যে জঞ্জাল ভাগাড়ে জমছে স্বাধীনতার পর থেকে, সামওয়্যার ফ্রম 1951-52 এরকম হবে। তো এই যে দীর্ঘদিন ধরে জমছে এটাকে লেগেসি ওয়েস্ট বলে, অর্থাৎ বহুদিনের জঞ্জাল। এই পলিটিক্সে একটা লেগেসি ওয়েস্ট আছে। আসুন আমরা সেইটা নিয়ে একটু জেনে নিই। তার কারণ কেবলই তো এই বাংলায় নয়, দেশ জুড়েই চলছে এই লেগেসি ওয়েস্ট জমবার প্রক্রিয়া। এবং রোজ প্রতিদিন করে রাজনীতির ডিকশনারিতে নতুন নতুন শব্দ, নতুন নতুন কটু কাটব্য রাজনৈতিক ডিকশনারিতে স্থান পাচ্ছে। সে অনেক কাল আগের কথা, সেখান থেকে আমরা শুরু করব আজকের এই রাজনীতির কুকথা। আচ্ছা, আমার একটা সিনেমার কথা মনে পড়ছে, পুরাতন সিনেমা, অনেকেই দেখেছেন, উত্তর ফাল্গুনী। সুচিত্রা সেনের দ্বৈত চরিত্র ছিল। মা হয়েছিলেন পান্নাবাই এবং তার মেয়ে হয়েছিলেন সুপর্ণা। দুটো চরিত্রেই সুচিত্রা সেন অভিনয় করেছিলেন এবং অত্যন্ত অভিনয়ে সমৃদ্ধ, অভিনয় ঋদ্ধ ছবি। বিকাশ রায় ছিলেন। তো একটি সিনে একদম শেষের দিকে যখন বিকাশ রায় বলছেন যে সুপর্ণা, তোমার মায়ের মামলাটা আগামীকাল কোর্টে গিয়ে তুমি সওয়াল করবে, তুমি লড়বে। তো তখন সুপর্ণা বলল, এটা কেন বলছো তুমি কাকু? এটা একটা মানে সি ইজ আ ব্ল্যাকলিস্টেড লেডি, একজন বাইজি। এটা বলবার পরে বিকাশ রায় সম্ভবত বলেছিলেন যে সুপর্ণা, আজকে আমাদের ভাষায় একটু সংযম থাক না। ওই সংযমটা আজকের রাজনীতিতে মিসিং। আমি একটুখানি অ্যানালজিক্যাল হয়ে কিছুটা সময় নিলাম, আমি বিষয়ে চলে আসছি। ওই উত্তর ফাল্গুনীতে যে সংযমের কথা বলেছিলেন বিকাশ রায়, সেই সংযমটা আজকের রাজনীতিতে কিন্তু মিসিং। দেখুন, আমি বাঙালির ছেলে, বাংলা দিয়েই শুরু করি। অর্থাৎ পশ্চিম বাংলার রাজনীতিতে যা যা কটু কাটব্য হয়েছে সেইগুলো দিয়েই নয় শুরু করা যাক আজকের রাজনীতির কুকথার আখ্যান। আপনাদের অনেকের মনে আছে 1983 সালে বামফ্রন্টের মন্ত্রিসভা চলছে, তখন জুনিয়র ডাক্তাররা
একটি আন্দোলন করেছিলেন এবং কর্মবিরতি ডেকেছিলেন। বেশ কিছুদিন সেটা চলেছিল। তদানীন্তন সময় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আমার স্মরণ যদি খুব ভুল না হয়, রামনারায়ণ গোস্বামী। তিনি সিপিআইএম থেকে ভোটে দাঁড়াতেন। তো সিপিআইএমের এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন যে আমি সিপিএমের বাচ্চা। তো ওই যেরকম এখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন না আমি মোদির বাচ্চা, ওর সঙ্গে একটা মিল পাবে, দেখবেন উনি মিল পাওয়া যাবে। উনি বলেছিলেন আমি সিপিএমের বাচ্চা, রাজনীতি করবার স্বাদ, আন্দোলন করবার স্বাদ ঘুচিয়ে দেবো। তো তারপরে ইতিহাস আমরা সকলে জানি। জ্যোতিবাবু ডেকেছিলেন জুনিয়র ডাক্তারদের, বলেছিলেন আন্দোলন তুলে নিন। জ্যোতিবাবু যখন জুনিয়র ডাক্তারদের ডেকেছেন তখনই পুলিশ মেরে আন্দোলন তুলে দিয়েছিল। ফেসবুক টুইটার ছিল না। তো এখন যারা ফেসবুক বিপ্লবী হয়েছে তারাও ছিলেন না। ওই জন্য আমাদেরকে মাঝে মধ্যে সমান্তরাল মিডিয়ার বাইরে যারা আছি তাদেরকে একটু এসে আপনাদেরকে জানান দিতে হয় যে কি ছিল আর কি হয়েছি আমরা। যাই হোক, তো রামনারায়ণ গোস্বামীর ইস্যু তো গেল, উনি সিপিএমের বাচ্চা বলেছিলেন। বামপন্থীদের একজন রাজ্য সম্পাদক ছিলেন প্রমোদ দাশগুপ্ত, অনেকেই আপনারা জানেন। আর যারা জানেন না বা যারা শোনেননি তাদের তো শোনবার দায় নেই। যে ভদ্রলোক রাজনীতির মানচিত্র থেকে বিদায় নিয়েছেন বেশ কিছু বছর আগে, আজকের দিনে যে ছেলেটি রাজপথে হাঁটতে নেমেছে তার প্রমোদ দাশগুপ্তকে জানবার দায় নেই। কিন্তু সাংবাদিকতার প্রশ্নে আমাদের জানাবার দায় রয়েছে। এই প্রমোদ দাশগুপ্ত একবার সিপিআইএম এসইউসিআইকে কেন মারছে না সিপিআইএম এর পুলিশ, সেই জন্য বলেছিলেন যে পুলিশের বন্দুকের নলে কি নিরোধ পড়ানো আছে। আমার মনে আছে পরিষ্কার। এটা কি কটু কথা নয়? এটা কি লেগেসি ওয়েস্ট নয়? এর একটা শুরু আছে, আমি বলছি আপনাদের। দেওয়াল চিত্রিত করেছিল সিপিআইএম, বাংলার মসনদে নলিনী বিধান, বাংলার কুলনারী হও সাবধান। এ কি ধরনের ইঙ্গিত? এটার মাধ্যমে কি বোঝাতে চাইলেন বামপন্থীরা? প্রফুল্ল সেন স্টিফেন হাউস কিনে নিয়েছেন ব্যক্তিগত কাজের সূত্রে। একটা সময় আমরা কংগ্রেসের প্রয়াত নেতা প্রিয়রঞ্জন দাসমুন্সির বাড়িতে বহুবার যেতাম। তো দেখতাম প্রিয়রা একটা খামে করে প্রফুল্ল সেনের বাড়িতে টাকা পাঠাতেন। তদানীন্তন সময়ে 1000 বা 1200 টাকা হবে, আমার ঠিক স্মরণ নেই সঠিক। তো স্টিফেন হাউসের মালিক প্রফুল্ল সেন, তিনি প্রিয়রঞ্জন দাসমুন্সির পাঠানো টাকায় নিজের দিন গুজরান করতেন। কেন বলেছিলেন বামপন্থীরা প্রফুল্ল সেন স্টিফেন হাউস কিনে নিয়েছে? গোয়েবেলসের নীতি, অর্থাৎ রোজ একটা মিথ্যাকে বারবার যদি আমরা বলতে থাকি সেটি সত্যি হয়ে যাবে, এইটা না। তদানীন্তন সময়ের রাজনৈতিক শিক্ষাটা মিস করছি আমরা। আমার মনে আছে প্রিয়রঞ্জন দাসমুন্সি কার্যনির্বাহী সমিতি সভাপতি এবং বরকত গনি খান চৌধুরী তখন প্রদেশ কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তো হঠাৎ একদিন সকালবেলা প্রিয়রঞ্জন দাসমুন্সির বাড়িতে আনন্দবাজারের একজন প্রখ্যাত সাংবাদিক গেছেন, আমি নাম করতে চাইছি না, তিনি বর্তমানে আনন্দবাজারে নেইও। তো তিনি নিজস্ব একটা চ্যানেল করেছেন, কিন্তু যাই হোক তিনি গেছেন। তিনি গিয়ে বলছেন যে প্রিয়দা, গতকাল বরকতদা আপনাকে বদমাইশ বলেছে, তো আপনি কি কোনো কাউন্টার স্টেটমেন্ট দেবেন? তো প্রিয়দা বললেন যে না, কাউন্টার স্টেটমেন্ট দেবো কেন? তুই তো আমাদের দলের কেউ নয়, আমি যা স্টেটমেন্ট দেবো তুই তো সেটা কাগজে লিখে দিবি, অথবা আমি আমার মনের কথা তোকে বলবো কেন, দলীয় ফোরামেই বলবো। দিস ইজ মিসিং। এই কৃষ্টি, এই রাজনৈতিক সংস্কৃতিটা আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি না নেতা নেত্রীদের মধ্যে, দলমত নির্বিশেষে। এখানে এই দল ভালো ওই দল খারাপ কোনো ব্যাপার নেই, আমি সমস্ত দল নিয়েই আসছি। আমার মনে আছে ডক্টর অনিতা দেওয়ান, উনিও তো ডাক্তার ছিলেন, বানতলাতে সিপিআইএম এর কমরেডরা নৃশংসভাবে ধর্ষণ করে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল। শ্যামলী গুপ্ত ছিলেন গণতান্ত্রিক মহিলা সমিতির তদানীন্তন সময়ে রাজ্য সভানেত্রী খুব সম্ভবত।
শ্যামলী গুপ্ত বলেছিলেন ডক্টর অনিতা দেওয়ানের চরিত্র খারাপ ছিল। কে দায় নেবে এই জঞ্জালের, এই কটুকতার কে দায় নেবে? একদম বিমান বোস থেকে শুরু করুন। বিমান বোস আনন্দবাজারের সাংবাদিক আশিস ঘোষকে বলেছিলেন সুয়ারের বাচ্চা, আর মীনাক্ষী মুখোপাধ্যায় ওনারই উত্তরসূরি, উনি বললেন সুয়ারের বাচ্চা কুণাল ঘোষকে। এটা লেগাসি, মানে কটু কথা, একটা লেগাসি চলছে। বুদ্ধদেব ভট্টাচার্য মনে আছে রোটান্ডায় এক প্রেস কর্নার ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন, খাস খবরের মাইক ঘুরিয়ে দিয়েছিলেন। নন্দনে একটা মানবাধিকার কমিশনের সভা হচ্ছিল, সেখানে সুজাত ভদ্রকে হাতা গুটিয়ে তেড়ে এসছিলেন। আমি কেউ বললে তো অস্বীকার করব না, আমি তো সেই দিনকে সেই সভায় ছিলাম, আমি নিজে দেখেছি যে সুজাত ভদ্রকে মারতে এসেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। কে দায় নেবে? বিনয় কুমার ওনাদের কৃষক নেতা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সকলে মিলে ঘিরে লাইফ হেল্প করে দেবে, পশ্চাৎ দেশ দেখাবে। অনিল বসু জিততেন কোথা থেকে? আরামবাগ। মমতার নাম করে তিনি যা বলেছিলেন আজকে এই চ্যানেলে আমি আর বলতে পারবো না। যারা জানেন তাদের মাথায় সেই কথা অনুরণন আজও হয়। কি বলেছিলেন অনিল বসু রাজ্যের তৎকালীন সময় বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে? আমি অনুরোধ করব চ্যানেল কর্তৃপক্ষকে একটা ভিডিও দেখাতে। রাজ্যের বর্তমানে বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন, আমরা একটু দেখে নিই। গত 4 দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন, রাহুল গান্ধী। কে হরিদাস পাল? এটা গান্ডু বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম তৈরি হয়। কদিন আগে বলেছে আসামে, বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয়। স্টোভের উপরে কয়লা দেওয়া হয় আমি তো কই দেখিও নি শুনিও নি। শুনলেন কি বলছেন? রাজ্যের বিরোধী দলের নেতা উনি। রাহুল গান্ধী সম্বন্ধে কি বলছেন? কোনো এক রাজ্য নাগরিককে গাড়ি থেকে বেরিয়ে কি বলছেন? দায় নিতে হবে তো। কথায় কথায় আদালত রক্ষা কবচ, আমি আদালতে চলে যাব, আদালত আমায় বাঁচাবে। এভাবে তো বাঁচাবে না, মানুষ তো ছাড়বে না। রাজনীতিটা আদালত নিয়ে নয় তো, রাজনীতিটা মানুষকে নিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেগম বলেন আপনি, কে দায় নেবে? শুধু বিহারের কটু কথা, শুধু বিহারের কটু কথার পরিপ্রেক্ষিতে ক্রোকোডাইল টিয়ার্স চলবে না। সামগ্রিক দায় নিতে হবে। আপনাদের দলের সরকার কেন্দ্রকে শাসন করছে, সারা ভারতবর্ষে যেখানে যা হচ্ছে আপনাদের দায় নিতে হবে। যে কটুকাটব্য করে গেছে সিপিএম, তার দায় কে নেবে? যে কটুকাটব্য করছেন এখন আপনারা, তার দায় কে নেবে? কাকে ডেকে বাপ তুলিয়ে গালাগালি দিচ্ছেন, কাকে মারবো বলছেন, কাকে ধরবো বলছেন? কোথায় বিচার, কোথায় ক্ষমা? আমরা তো ভুলে যাইনি কিছু। দিলীপ ঘোষ ভয়ঙ্কর বড় বিজ্ঞানী উনি, ওনার জন্য খাটালে উঠে যাবে, সোনার দোকানে উঠে যাবে, তার কারণ উনি তো গরুর দুধে সোনা খুঁজে পেয়েছেন। যাই হোক, তো উনিও অনেক কটুকাটব্য করেছেন। অগ্নিমিত্রা পল বাজে বকেন, অসুস্থ শুনছি উনি, ওনার দ্রুত সুস্থতা কামনা করি এই চ্যানেলের পক্ষ থেকে। তো সেটা তো বড় কথা নয়, কিন্তু অসুস্থ হওয়ার আগে উনি তো অনেককে অসুস্থ করে দিয়ে গেছেন বাজে বকে। মানুষ সূর্যে চলে যাচ্ছে। কিছুদিন আগে স্মৃতি ইরানি বললেন যে ভারতবর্ষে হিন্দু ধর্মের প্রবর্তক যদি কেউ থাকেন তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী। বলি স্বামী বিবেকানন্দ বলে একজন কেউ ছিলেন তো নাকি? ভুলে গেছেন সেটাও? লকেট চ্যাটার্জি, রাজু বন্দ্যোপাধ্যায়, ভুলে গেছিলাম, ইয়েস, উনি এনকাউন্টার রাজু বলে বিখ্যাত। উনি অন মাইক বলেছিলেন যে পুলিশকে এনকাউন্টার করতে হবে।
পুলিশকে এনকাউন্টার করতে হবে, অর্থাৎ যার হাতে আইনের শাসন তাকে গুলি করে মেরে দিতে হবে। ভারতীয় জনতা পার্টির নেতা আজকাল আর দেখতে পাই না, কোথায় হারিয়ে গেছেন কে জানে। কিছুদিন আগে রমেশ বিধুরি, ভারতীয় জনতা পার্টির একজন সাংসদ, অত্যন্ত বাজে কথা বলেছেন একজন মুসলিম সাংসদকে সংসদের মধ্যে। কার্যবিবরণী থেকে বোধহয় বাদ দিতে বাধ্য হয়েছেন স্পিকার। রমেশ বিধুরির এই কটু কথা কে দায় নেবে? সারা দেশের মানুষ কালো টাকা ফিরিয়ে আনবো, 15 লাখ টাকা ছেড়ে দিন, কালো টাকা ফিরিয়ে আনবো, কালো টাকা ফিরিয়ে আনবো বললেন, একটা টাকা ফেরেনি। বছরে 2 কোটি চাকরি দেবেন বললেন। এগুলো তো কটু কথা, এগুলো তো আমাদের সেন্টিমেন্ট নিয়ে, প্রত্যেকটি সাধারণ মানুষের স্বাভিমান নিয়ে খেলা করেছেন আপনারা 2014 সাল থেকে পর 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 এতগুলো বছর। কেন করেছেন এগুলো? এগুলো দায় নেবেন না আপনারা। 2002 সাল গুজরাটে দাঙ্গা হয়েছে, সেই সময় তদানীন্তন সময় নরেন্দ্র মোদী কি বলেছেন? মুসলিম মহিলারা সন্তান তৈরির মেশিন। কে চাইবে ক্ষমা? ওনারা কিন্তু 9 জন ভাই বোন মিলে। সোনিয়া গান্ধীকে কি বললেন? জার্সি গাই। আর রাহুল গান্ধীকে বললেন হাইব্রিড বাছুর। আপনার মা আমাদের সকলের শ্রদ্ধেয়, যেরকম আপনার শ্রদ্ধেয় আমাদেরও শ্রদ্ধেয়। রাহুল গান্ধীর মাটা মা নয়, কেবল আপনার মাটা মা। রাহুল গান্ধীর মাকে জার্সি গাই বলা যায়, রাহুল গান্ধীকে হাইব্রিড বাছুর বলা যায়। নাও ইউ আর গেটিং ব্যাক বাই ইউর ওন কয়েন্স। যা আপনি বলেছেন সেগুলোই তো ফেরত পাচ্ছেন। লেগেসি ওয়েস্ট তো 2012 সাল 28 অক্টোবর সুনন্দা পুষ্কর তাকে 50 কোটির গার্লফ্রেন্ড বলেছেন। একজন মহিলার অর্থ দিয়ে মান নির্ধারণ করেছেন। 4 ডিসেম্বর 2018 রাজস্থানের জয়পুর সোনিয়া গান্ধীকে বলেছেন কংগ্রেসের বিধবা, অন মাইক। রেণুকা চৌধুরীকে অন মাইক আপনি সুপর্ণাখা বলেছেন। এনারাও তো কারুর মা, কারুর স্ত্রী, কারুর ভগিনী, কারুর আত্মীয়া, কারুর একান্ত নিজস্ব। ইনাদের মান সম্মানটা দাওতে চড়ানো যাবে, কিন্তু আপনাকে কেউ কিছু বললে গায়ে লেগে যাবে। আমি প্রথমেই বলেছি, আবারও বলছি, জিনিসটা অপরাধযোগ্য অপরাধ এবং এর শাস্তি প্রয়োজন আছে। আমি আগেও বলেছি, আবারও বলছি, সুযোগ পেলে এই অনুষ্ঠানের মধ্যে আবারও বলব, যিনি বলে থাকুন ভুল বলেছেন। কুকথা দিয়ে রাজনীতি হয় না। 2014 সাল নীতিশ কুমারের ডিএনএতে গোলমাল আছে বলেছিলেন আপনি, অন্তত জোট সঙ্গী ওনার কাছে ক্ষমাটা চেয়ে নিতে পারতেন। 16 জানুয়ারি 2020 ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কি বললেন? মহিলাদের শরীরের বিনিময়ে এরা সুযোগ করে দেয়। অন ক্যামেরা বলেছেন, রেকর্ড আছে। এ তো গেল আপনার কথা। বাকি যারা আছেন, কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে হরিয়ানার একজন স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে স্বাধীনতার যুদ্ধে এবং স্বাধীনতার আন্দোলনে মহাত্মা গান্ধীর কোনো ভূমিকা নেই, এটা উনি মনে করেছিলেন। কিন্তু দেখুন, এইটাই আমরা কেউ রেগে যাইনি এই কারণে, তার কারণ হচ্ছে আমরা দেখেছি যে আপনি কতটা ব্রড মাইন্ডেড। আপনি কিন্তু এইরকম একটি পাগলকেও স্বাস্থ্যমন্ত্রী বানিয়েছেন, যার মাথার ঠিক নেই, তাকে স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব দিয়েছেন। এত বড় জেনারেসিটি আপনার ছাড়া আর কারুর কাছ থেকে আমরা পাবো না। তো এই জিনিসগুলো তো লেগেসি ওয়েস্ট, এগুলো তো একটুখানি তাহলে বুঝতে হবে এবং দায় নিতে হবে। স্যার, আমি আজকে কাউকে কটু কথা বলবো, আগামীকাল যদি সে আমাকে কটু কথা বলে, আমি বলবো ও ভুল করেছে, সেই ভুল তো আমি আজ করেছি, তার দায় কে নেবে? অতএব বন্ধ হোক রাজনীতিতে এই কটু কথা দিয়ে রাজনীতি হয় না। রাজনীতি, রাজা মহারাজারা যে নীতি নির্ধারণ করতেন
সেইখানে গালাগালি থাকবে না, সেখানে ঘৃণা থাকবে না, ডিপ্লোমেসি থাকতে পারে। কিন্তু যে জিনিসগুলো অধুনা ভারতবর্ষের রাজনীতিতে আমদানি হচ্ছে অত্যন্ত দ্রুত, এই রাজনৈতিক সংস্কৃতি কোথায় গিয়ে দাঁড়াবে এটা ভাবতে গেলেই শিউরে উঠতে হচ্ছে। আমি তাই বলবো এই ধরনের রাজনীতি বন্ধ হোক, বিহারের ওই কংগ্রেস নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, সাথে সাথে আপনি আপনার বিরোধী দলনেতার বিরুদ্ধে ব্যবস্থা নিন। ভিডিওতে তো দেখালাম কি বলে বেড়াচ্ছেন চারদিকে। যদি ওনার মস্তিষ্ক বিকৃতি হয়ে থাকেন তাহলে বাকি জীবনটা বাড়িতেই থাকুন না, অসুবিধে কি আছে। আর বামপন্থীদের উদ্দেশ্যে বলবো যে কটু কথায় আপনাদের এখনকার যারা জেনারেশন আছেন, অর্থাৎ শতরূপ, মীনাক্ষী, দীপশিতা, সৃজন, আর যারা আছেন ওই জুনিয়র ডাক্তারদের মধ্যে কিছু মঞ্চের পেছনের কিছু আছেন, ঘন ঘন মঞ্চের পেছনে চলে যান, তো তারা আছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের উত্তরসূরিরা যা দিয়ে গেছেন আমাদের লেগেসি ওয়েস্ট, সেই সাফ করতেই আপনাদের আরও নতুন করে 34 বছর লাগবে। তারপরে মানুষের দুয়ারে আসবেন, ভোট টোট চাইবেন। আর আপনাদেরকে একটা সদুপদেশ দিতে পারি কিঞ্চিত সার্কাস্টিক ওয়েতেই, যে গতকাল বোধহয় শিক্ষক দিবস গিয়েছে, যদিও এই শিক্ষক দিবস নিয়ে আমার একটুখানি দ্বন্দ্ব আছে যে সর্বপল্লী রাধাকৃষ্ণন না যদুনাথ সিংহ, এটা আজকের বিষয় না, এটা একটা বিতর্কিত বিষয়, এটা নিয়ে পরে কোনো সময় একটা অনুষ্ঠান করব হয়তোবা। তো প্রথাগতভাবে তো গতকাল শিক্ষক দিবস গেছে, তো আপনারা যারা আজকের প্রজন্ম বামপন্থীদের মধ্যে, তারা তো এই মজিদ মাস্টার, তড়িৎ বরণ তোপদার, এই সমস্ত মাস্টারমশাইদের কাছে যেতে পারতেন। ওনারা যা দিয়ে গেছেন আমাদের সমাজকে সে তো আর কহতব্য নয়। মজিদ মাস্টার শাসনে কি শাসন করেছেন, আর তড়িৎ বরণ তোপদার বারাকপুরে, তো ওদেরকে গিয়ে তো একটু আপনারা আমাদের শিক্ষক বলে প্রণাম টনাম করে আসতে পারতেন। যাই হোক, বিষয় ফিরে আসি যে কটু কথা বন্ধ হোক রাজনীতিতে, রাজনীতিটা চলুক তার আপন গতিতে, রাজনীতির মতো করেই, এবং একটা সার্বিক সভ্যতা এবং সার্বিক ভদ্রতা বজায় থাকুক। আজকে এই পর্যন্তই, ফিরে আসব পরবর্তী অনুষ্ঠানে অরূপের অগ্নিশেল নিয়ে নতুন কোনো বিষয়। ভালো থাকবেন, নমস্কার।